এই গল্পের শুরু হয় মঙ্গোলিয়ার এক বিশাল মরুভূমিতে। এটি পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি। এখানে একটি কোম্পানি আসে তেল উত্তোলনের উদ্দেশ্যে, কিন্তু পরে জানা যায় তাদের কাছে যে তথ্য ছিল তা ভুল। এই এলাকায় আসলে কোনো তেল নেই। এ কারণে তারা সবাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাইকে ফিরিয়ে নেওয়ার জন্য সেখানে একটি বিমান পাঠানো হয়। বিমানের পাইলটের নাম ছিল ফ্র্যাঙ্ক। তার সঙ্গে ছিল একজন কো পাইলট। তারা মরুভূমিতে থাকা সব সরঞ্জাম ও কর্মচারীদের নিয়ে এখান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেবে। সবাই বিমানে উঠে বেইজিংয়ের দিকে যাত্রা শুরু করে, কিন্তু হঠাৎ করেই এই বিশাল মরুভূমির মাঝে ভয়ঙ্কর এক বালুঝড় শুরু হয়ে যায়। ফ্র্যাঙ্কের কো পাইলট জিজ্ঞেস করে এখন তাদের কি করা উচিত। ফ্র্যাঙ্ক জানায় যদি তারা ফিরে যায় তাহলে আবার উড়ার জন্য জ্বালানির অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে তাদের কাছে অতিরিক্ত ফুয়েল নেই। সেই অপেক্ষা কত সময় লাগবে সেটাও নিশ্চিত নয়, তাই সামনে এগোনো ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এরপর ফ্র্যাঙ্ক বালুঝড় এড়াতে বিমানটিকে আরও ওপরে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সমস্যা ছিল বিমানটি অতিরিক্ত বোঝাই ছিল, ফলে তারা পুরোপুরি ঝড়ের মধ্যে আটকে যায়। তারা রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যায় না। বালির কারণে বিমানের একটি ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফ্র্যাঙ্ক বাধ্য হয়ে জানায় তাকে জরুরি অবতরণ করতে হবে। সে ধীরে ধীরে বিমানটিকে নিচে নামাতে শুরু করে, কিন্তু অবতরণ মোটেও সহজ ছিল না, কারণ সামনে কিছুই দেখা যাচ্ছিল না। বিমানটি আরও নিচে নামতেই হঠাৎ এর পেছনের অংশ একটি পাথরের সঙ্গে ধাক্কা খায়। এতে পেছনের দরজা খুলে যায় এবং একজন যাত্রী বাইরে ছিটকে পড়ে মারা যায়। এরপর বিমানটি মরুভূমির বালির উপর দিয়ে পিছলে অনেক দূর গিয়ে থামে। বিমান থামার পর তারা দেখে আরও 2 জন যাত্রী মারা গেছে, কিন্তু তখনও তারা বাইরে যেতে পারে না, কারণ বাইরে ভয়ঙ্কর ঝড় চলছে। ঝড় থামার পর দেখা যায় পুরো বিমানটি বালির নিচে চাপা পড়ে গেছে। তবে কয়েক ঘন্টা পর বাতাসে বালি উড়ে গেলে বিমানটি আবার দৃশ্যমান হয়। সবাই বাইরে বেরিয়ে আসে এবং খাবার ও পানীয়ের সরবরাহ পরীক্ষা করে। তারা জানতে পারে তাদের কাছে প্রায় 1 মাসের খাবার ও পানীয়ের মজুদ আছে। এদের মধ্যেই একজন ব্যক্তি বলে সে হেঁটে এখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু বাস্তবে এখান থেকে বেরোতে হলে প্রায় 200 মাইল পথ পাড়ি দিতে হবে। তাছাড়া তারা আর মঙ্গোলিয়ায় নেই, তারা এখন চীনের কোনো অজানা এলাকায় রয়েছে, কিন্তু তাদের সঠিক অবস্থান জানা নেই আর রেডিওও কাজ করছে না। তবুও সেই ব্যক্তি বলে সে ম্যারাথন দৌড়েছে, হাইকিং ও ট্রেকিংয়ের অভিজ্ঞতা আছে, সে পারবে। তাকে জানানো হয় এখন জুলাই মাস, আর মরুভূমিতে জুলাই সবচেয়ে ভয়ঙ্কর গরমের সময়। তুমি যদি 1 গ্লাস পানি পান করো, কয়েক মিনিটের মধ্যেই ঘামের মাধ্যমে শরীর থেকে 10 গ্লাস পানির সমান তরল বেরিয়ে যাবে। সে বলে সে শুধু রাতের বেলায় হাঁটবে। তখন তাকে জানানো হয় তাতেও কোনো লাভ হবে না, কারণ এখানকার পাহাড়গুলো চৌম্বকীয়, এখানে কম্পাস কাজ করে না, ফলে সে বারবার একই জায়গায় ঘুরে ফিরে আসবে। তখন সে বুঝতে পারে এই মুহূর্তে একা এখান থেকে বেরোনো অসম্ভব। সেই রাতেই সবাই যখন বিমানের ভেতরে ঘুমাচ্ছিল, বাইরে আবার ঝড় শুরু হয়। তখন ডেভিস নামের একজন ব্যক্তি টয়লেট করার জন্য বাইরে যায়। ফেরার পথে তার পা একটি পাথরে ধাক্কা খায় এবং সে বালির ওপর দিয়ে গড়িয়ে নিচের দিকে চলে যায়। ঝড়ের মধ্যে চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না, সে পথ হারিয়ে ফেলে। যদিও সে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু কেউই তার চিৎকার শুনতে পায় না। পরদিন সকালে সবাই ঘুম থেকে উঠে দেখে তাদের এক সঙ্গী ডেভিস নিখোঁজ। তারা চারদিকে তাকে খুঁজতে থাকে, কিন্তু তার কোনো খোঁজ মেলে না, কারণ সে ইতিমধ্যেই বালির নিচে চাপা পড়ে গেছে। এই ঘটনায় সবাই গভীরভাবে হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়ে। এই অবস্থায় দলের একজন নারী পাইলট ফ্র্যাঙ্কের কাছে যায়। সে ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে কেউ কি তাদের বাঁচাতে আসবে, আর সেই সম্ভাবনা কত শতাংশ। ফ্র্যাঙ্ক উত্তর দেয় মাত্র 5%। ফ্র্যাঙ্ক আরও বলে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে না, কারণ তারা মরুভূমির ঠিক মাঝখানে আটকে আছে। তাদের কাছে খাবার ও পানীয় খুবই সীমিত। এত কম খাবার ও পানীয় নিয়ে যদি তারা হাঁটা শুরু করে, তাহলে 2 দিনের মধ্যেই সব শেষ হয়ে যাবে, আর কেউই বেঁচে থাকবে না। যদিও কেউ এসে তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম, তবুও ফ্র্যাঙ্ক নিজেকে আশাবাদী বলে মনে করে। সে বলে তাই সে এখানেই অপেক্ষা করাকে শ্রেয় মনে করে। সময়ের সাথে সাথে বাইরের লোকজনের আশাও ভেঙে যেতে শুরু করে। তারা বুঝতে থাকে হয়তো কেউই তাদের উদ্ধার করতে আসবে না। এই কারণে দলের 2 জন সদস্য এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সঙ্গে কিছু পানি নিতে চায়। ঠিক তখনই ফ্র্যাঙ্ক বলে এখান থেকে কেউ পানি নিয়ে যাবে না। পানি নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়, এক পর্যায়ে হাতাহাতিও হয়, আর সেই ধাক্কাধাক্কিতে পানি মাটিতে পড়ে যায়। এই সময় এলিট নামের এক ব্যক্তি এগিয়ে আসে। সে বলে তার কাছে এমন একটি পরিকল্পনা আছে যা সবার প্রাণ বাঁচাতে পারে। সে জানায় সে কয়েকদিন ধরে এই বিমানটি পর্যবেক্ষণ করছে এবং তারা চাইলে এই ভাঙা বিমানটিকেই মেরামত করে আরেকটি বিমান তৈরি করতে পারে। ফ্র্যাঙ্ক তাকে জিজ্ঞেস করে সে বিমানের ব্যাপারে কতটা জানে। এলিট জানায় সে আগে বিমান ডিজাইনের কাজ করত।
আসলে এলিট সম্পর্কে কেউ তেমন কিছুই জানত না, কারণ সে সেই কোম্পানির কর্মী ছিল না যারা মঙ্গোলিয়ায় তেল খননের কাজে এসেছিল। একদিন হঠাৎ করেই সে সেখানে হাজির হয় এবং প্রায় 2 বছর ধরে তাদের সঙ্গেই ছিল। এলিটের এই পরিচয় জানার পর সবাই অবাক হয়ে যায়, কিন্তু একই সঙ্গে তাদের মনে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। সবাই প্রস্তুত হয়ে যায় তারা এই বিমানটিকে আবার গড়ে তুলবে। তবে ফ্র্যাঙ্ক এতে রাজি হয় না। সে স্পষ্টভাবে বলে দেয় এটা সম্ভব নয়। সে পুরো পরিকল্পনাটিই প্রত্যাখ্যান করে। পরদিন সকালে জেমস নামের একজন লোক সবার অজান্তেই সেখান থেকে বেরিয়ে যায়। দলের সেই নারী তাকে খুঁজতে বেরোতে চাইলে ফ্র্যাঙ্ক তাকে থামায়। ফ্র্যাঙ্ক বলে সে নিজে যাবে। ফ্র্যাঙ্ক জেমসকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে সেই পাহাড়ের কাছে পৌঁছায় যেখানে বিমানের পেছনের অংশটি ধাক্কা খেয়েছিল। সেখানে সে দেখতে পায় বিমান থেকে যে ব্যক্তি ছিটকে পড়ে মারা গেছিল তার লাশ এখনও সেখানে পড়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় তার শরীরে কোনো কাপড় নেই। আশেপাশে ছড়িয়ে রয়েছে গুলির খোসা। এই দৃশ্য দেখে ফ্র্যাঙ্ক পুরোপুরি হতবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে জেমস এসে উপস্থিত হয়। জেমস বলে এদের আগেই এখানে কেউ এসেছে। সে জানায় সে এখানে এসেছিল তার হাতঘড়িটি নিতে, যেটি সে ওই লোকটির কাছে পোকার খেলায় হেরে গিয়েছিল, কিন্তু এখন সেই লোকটির হাতে ঘড়িটি নেই। তখন তারা বুঝতে পারে মরুভূমির কিছু চোরা কারবারি এখানে এসেছিল। তারা তাদের সঙ্গীর হাত থেকে ঘড়িটি নিয়ে গেছে। আশেপাশে পড়ে থাকা গুলির খোসাগুলো তারই প্রমাণ, কারণ সেই ডাকাতরা তাদের সঙ্গীর মৃতদেহকে লক্ষ্য করে গুলি চালিয়ে নিশানার অনুশীলন করেছিল। সবকিছু বুঝতে পেরে ফ্র্যাঙ্ক জেমসকে ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু জেমস এতে রাজি হয় না। সে ফ্র্যাঙ্ককে প্রশ্ন করে তুমি কেন আবার বিমান বানাতে চাও না? ফ্র্যাঙ্ক উত্তর দেয় কারণ সে কাউকে মিথ্যে আশা দিতে চায় না। তার মতে এমন কিছু ঘটবে না। জেমস তখন বলে এই পৃথিবীতে প্রত্যেক মানুষ ভালোবাসা চায়, আর যদি আমরা কাউকে ভালোবাসা দিতে না পারি তাহলে অন্তত তাকে আশা দেওয়া উচিত। যদি আশা দেওয়াটাও সম্ভব না হয় তাহলে তাকে তার ইচ্ছে মতো কাজ করতে দেওয়া উচিত। জেমসের কথাগুলো শোনার পর ফ্র্যাঙ্ক অবশেষে তাদের সঙ্গে বিমান বানাতে রাজি হয়ে যায়, যদিও তার মনে এখনও দৃঢ় বিশ্বাস ছিল এই বিমান দিয়ে উড়ে যাওয়া সম্ভব নয়। তারা দুজনই সেই জায়গায় ফিরে আসে যেখানে তাদের বাকি সঙ্গীরা ছিল। এরপর সবাই মিলে নতুন করে বিমান তৈরির কাজ শুরু করে। দিনের বেলায় তারা কাজ করে না, কারণ দিনের গরম অসহনীয়, তাই তারা সারা রাত ধরে কাজ করে। কিন্তু এক রাতে বড় বিপদ ঘটে। আগুন জ্বালানো ও জেনারেটর চালানোর জন্য যে জ্বালানি তারা জমিয়ে রেখেছিল সেখানে ওয়েল্ডিং করার সময় আগুনের চিরিঙ্গা পড়ে যায়। মুহূর্তের মধ্যেই একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। ভাগ্যক্রমে এতে কারো প্রাণহানি হয় না, কিন্তু তাদের সমস্ত জ্বালানি নষ্ট হয়ে যায়। এখন তাদের কাছে শুধু সেই পরিমাণ জ্বালানি অবশিষ্ট থাকে যেটুকু ব্যবহার করে তারা এখান থেকে উড়ে যেতে পারত। ফলে তারা আর রাতে কাজ করতে পারে না। বাধ্য হয়ে দিনের বেলাতেই কাজ শুরু করতে হয়, যখন মরুভূমির তাপমাত্রা সবচেয়ে বেশি। অসহ্য গরম সত্ত্বেও তারা হাল ছাড়ে না এবং কাজ চালিয়ে যায়। এখন বিমানটি প্রায় সম্পূর্ণ, বাকি ছিল শুধু একটি ডানা লাগানো। আর এই কাজের জন্য তাদের হাতে ছিল মাত্র একটিই সুযোগ। যদি ডানাটি নিচে পড়ে যায় তাহলে আর কখনোই সেটিকে ওপরে তোলা সম্ভব হবে না, কারণ এত ভারী জিনিস তোলার মতো কোনো ক্রেন তাদের কাছে ছিল না। ধীরে ধীরে তারা ডানাটি ওপর থেকে নামাতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ সেই শিকলটি ছিঁড়ে যায় যেটি দিয়ে ডানাটি ধরে রাখা হয়েছিল। ডানাটি প্রচণ্ড গতিতে নিচের দিকে স্লাইড করতে করতে সরাসরি বিমানের গায়ে আঘাত করে। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়। এরই মধ্যে বিমানের ভেতরে থাকা একজন সঙ্গী, যার কাজ ছিল ডানাটি বোর্ডের সঙ্গে যুক্ত করা, বাইরে বেরিয়ে আসে। সে বলে আমি করে ফেলেছি। আসলে শিকল ছিঁড়ে যাওয়ার পর ডানাটি যখন নিচে নেমে আসে ঠিক সেই অবস্থানেই এসে পড়েছিল যেখানে সেটির থাকার কথা ছিল। ডানাটি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানের পুরো কাঠামো সম্পূর্ণ হয়ে যায়। এখন সবার মনে নতুন করে আশা জাগে, তারা সত্যিই এখান থেকে উড়ে যেতে পারবে। আনন্দে তারা নাচতে শুরু করে, উল্লাস করে। পাশাপাশি তারা বালি সরিয়ে একটি রানওয়ে তৈরি করার কাজও শুরু করে যাতে বিমানটি উড্ডয়ন করতে পারে। কিন্তু সবকিছু এত সহজ ছিল না। একদিন হঠাৎ সেখানে একটি ভয়ঙ্কর বৈদ্যুতিক ঝড় শুরু হয়। আকাশ থেকে একের পর এক বজ্রপাত হতে থাকে। বিমানের ডানার ভেতরে জ্বালানি ভর্তি ছিল বলে সবাই ভয়ে সেখান থেকে দূরে সরে যায়, কিন্তু এলিট সেখান থেকে সরে যায় না। সে কোনো মূল্যেই এই বিমানটি হারাতে চায় না। ঠিক যখন তার উপর বজ্রপাত পড়তে যাচ্ছিল তখন ফ্র্যাঙ্ক তাকে ধরে জোরে টেনে পাশে লাফিয়ে পড়ে। এর ফলে এলিটের প্রাণ বেঁচে যায়, কারণ এলিটের কিছু হলে তাদের মধ্যে আর কেউ নেই যে এই বিমানটি সম্পূর্ণ করতে পারবে। এরপর তারা এই বিমানের নাম রাখে ফিনিক্স। আসলে ফিনিক্স প্রাচীন মিশরীয় উপকথা অনুযায়ী মরুভূমির এক শক্তিশালী ও অলৌকিক প্রাণী, যাকে অত্যন্ত ক্ষমতাবান হিসেবে ধরা হয়। তবে এখনও ফিনিক্স অর্থাৎ তাদের বিমানটির ওপর অনেক কাজ বাকি ছিল। ধীরে ধীরে তাদের পানির মজুদও ফুরিয়ে আসতে থাকে। এক রাতে তারা বালির পাহাড়ের ওপর থেকে দেখতে পায় অনেক দূরে কিছু মানুষ তাঁবু খাটিয়ে ঘুমাচ্ছে। আসলে তারা সবাই ছিল চোরা কারবারি, অস্ত্রের সরবরাহকারী, যারা মরুভূমির পথ ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে অস্ত্র পাচার করে। ফ্র্যাঙ্ক বলে তাদের কাছ
থেকে পানির সাহায্য চাওয়া উচিত। যদিও এলিট এতে রাজি হয় না, তবুও ফ্র্যাঙ্ক ও তার কয়েকজন সঙ্গী সেই লোকদের কাছে পানির সাহায্য চাইতে যায়। ফ্র্যাঙ্ক ও তার একজন সঙ্গী পাথরের আড়ালে লুকিয়ে থাকে, যাতে কোনো বিপদ এলে পাল্টা আক্রমণ করা যায়। তাদের কাছে অস্ত্রও ছিল। যখন তারা চোরাকারবারিদের কাছে পানির অনুরোধ করে, তখন হঠাৎ তাদের মধ্য থেকে একজন ফ্র্যাঙ্কের দলের এক সদস্যের দিকে গুলি ছোড়ে। ফ্র্যাঙ্ক এবং তার সঙ্গী তখন পেছন দিক থেকে তারা চোরাকারবারিদের ওপর গুলি চালায় এবং তাদের কয়েকজনকে হত্যা করে। তবে একজন চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। ফ্র্যাঙ্কের কাছে সুযোগ ছিল তাকে পেছন থেকে গুলি করার, কিন্তু সে গুলি চালায় না, কারণ সে খুনি নয়। এদিকে জেমস নিহত চোরাকারবারিদের একজনের হাতে নিজের সেই ঘড়িটি দেখতে পায়, যেটি তার সেই বন্ধুর ছিল যে বিমান থেকে পড়ে মারা গিয়েছিল। এর মানে এরা সেই একই চোরাকারবারি যারা আগেও এখানে এসেছিল এবং তাদের মৃত সঙ্গীর দেহে গুলি চালিয়ে নিশানার অনুশীলন করেছিল। অর্থাৎ এরা অত্যন্ত বিপজ্জনক চোরাকারবারি। এই চোরাকারবারিদের একজন বেঁচে যায়, যদিও সে মারাত্মকভাবে আহত হয়। তারা সবাই মিলে তাকে নিজেদের বিমানের কাছে নিয়ে আসে। দলের কয়েকজন চায় তাকে মেরে ফেলা হোক, কারণ সে তাদের এক সঙ্গীকে হত্যা করেছে, কিন্তু ফ্র্যাঙ্ক এতে রাজি হয় না। এই বিষয় নিয়ে সবার মধ্যে তীব্র তর্ক শুরু হয়। ঠিক তখনই এলিট হঠাৎ করে তাকে গুলি করে হত্যা করে। এতে ফ্র্যাঙ্ক ও এলিটের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়ে যায়। এলিট ফ্র্যাঙ্ককে দোষারোপ করে। সে বলে ফ্র্যাঙ্কই পাইলট ছিল, তার কারণেই তারা এখানে আটকে পড়েছে। তার ভুলের জন্যই একজন সঙ্গীর মৃত্যু হয়েছে। এলিট আরও বলে সে নিষেধ করেছিল, তবুও ফ্র্যাঙ্ক সেখানে গিয়েছিল। এই কথা শুনে ফ্র্যাঙ্ক প্রচণ্ড রেগে যায় এবং এলিটকে এক ঘুষি মারে। এতে এলিট আরও ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ তার আত্মসম্মানে আঘাত লাগে। এলিট ঘোষণা করে সে আর বিমান বানাবে না। সে বলে যতটা কাজ করার ছিল সে করেছে। এখানে সে 10 জন মানুষের সমান কাজ করে, আর বাকিরা শুধু বিশ্রাম নেয়। এই সময় কেলি তার কাছে আসে এবং অনুরোধ করে তার সাহায্য ছাড়া এই বিমান তৈরি করা অসম্ভব। সে জানায় সবারই তাকে প্রয়োজন। তখন এলিট বলে সবাই যদি তাকে অনুরোধ করে তবেই সে কাজ শেষ করবে। বাধ্য হয়ে সবাই, এমনকি ফ্র্যাঙ্কও তার কাছে অনুরোধ করে। ফ্র্যাঙ্ক বলে তুমি এখানকার বস, দয়া করে এই কাজটা শেষ করো। অবশেষে এলিট রাজি হয়। আবার সবাই একসঙ্গে বিমান তৈরির কাজে লেগে পড়ে। একদিন তারা দূরবীন দিয়ে দেখে যে চোরাকারবারি পালিয়ে গিয়েছিল সে আবার তার লোকজন নিয়ে ফিরে এসেছে, কিন্তু তারা সামনে এগোয় না, কারণ তারা জানে এই দলের কাছে এখন অস্ত্র রয়েছে। আসলে চোরাকারবারিদের অস্ত্রগুলো এখন এই দলটির দখলে। চোরাকারবারিরা বুঝতে পারে খুব শিগগিরই এদের খাবার ও পানীয়ের মজুদ ফুরিয়ে যাবে। তখন তারা দুর্বল হয়ে পড়বে, আর ঠিক সেই সময়েই তারা আক্রমণ করবে। এই বিপদের মধ্যেও তারা আরও জোরে সোরে কাজ শুরু করে এবং শেষ পর্যন্ত বিমানের কাজ সম্পন্ন করে। এরপর ফ্র্যাঙ্ক একটি ম্যাগাজিন খুঁজে পায়। সেই ম্যাগাজিনে বিভিন্ন ধরনের বিমানের মডেলের ছবি ছিল। সেগুলো দেখেই এলিট এই বিমানের নকশা তৈরি করেছিল। এখানেই সবাই জানতে পারে ভয়ঙ্কর সত্য। এলিট আসলে যে বিমানগুলো বানাতো সেগুলো ছিল শিশুদের খেলনা বিমান। সে ছোট ছোট মডেল প্লেন বানাতো। যদিও সেগুলো উড়তে পারত, কিন্তু বাস্তবে সে কখনোই এত বড় একটি বিমান তৈরি করেনি। এই সত্য জানার পর সবাই ভীষণ রেগে যায়। বিশেষ করে আয়ান পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে এলিটের মাথায় বন্দুক তাক করে বলে এত সপ্তাহ ধরে তুমি আমাদের বোকা বানিয়ে রেখেছ। এই বিমান কোনোদিনই উড়বে না, কারণ আজ পর্যন্ত তুমি কখনো এত বড় উড়তে পারে এমন বিমান তৈরি করনি। কিন্তু এলিটের আত্মবিশ্বাস ছিল অটুট। সে বলে এই বিমান উড়বেই। হ্যাঁ, আমরা আগে ছোট বিমান বানিয়েছি, কিন্তু সেগুলো ছিল রিমোট কন্ট্রোলের। সেগুলোর ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। ফ্র্যাঙ্ক সঙ্গে সঙ্গে আয়ানকে থামিয়ে দেয়। ঠিক তখনই সেখানে আবার ঝড় শুরু হয়। বাতাসের গতি বাড়তেই যেই বিমানটি তারা সপ্তাহ সপ্তাহ কঠোর পরিশ্রম করে বানিয়েছিল সেটি হালকা হালকা করে নিজে থেকেই ওপরে উঠতে শুরু করে। এই দৃশ্য দেখে সবাই বুঝে যায় এই বিমান সত্যি উঠতে পারবে। যাদের মনে আশা পুরোপুরি নিভে গিয়েছিল তাদের হৃদয় সেই আশার আগুন আবার জ্বলে ওঠে। কিন্তু এটি ছিল মরুভূমির ঝড়, ফলে কিছুক্ষণের মধ্যেই বিমানটি পুরোপুরি বালির নিচে ঢেকে যায়। ঝড় থামার পর সবাই আবার হতাশ হয়ে পড়ে, কারণ এখনও তাদের বিশ্বাস হয় না এই বিমান সবাইকে নিয়ে এখান থেকে উড়ে যেতে পারবে। তবে ফ্র্যাঙ্ক দৃঢ় কণ্ঠে বলে আমরা সবাই মিলে এই বিমানটা বানিয়েছি, আর আমরা এখান থেকেই এটাকে উড়িয়ে নিয়ে যাব। সবাই মিলে বিমানটিকে বালির নিচ থেকে বের করে আনে এবং টেনে নিয়ে যায় এমন জায়গায় যেখানে বালি কম ছিল। এরপর তারা ইঞ্জিন চালু করার চেষ্টা করে। প্রথমে বিমানটি স্টার্ট নেয়, কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। তারা একের পর এক চেষ্টা চালিয়ে যায়। অবশেষে বিমানটির ইঞ্জিন পুরোপুরি চালু হয়ে যায়। ইঞ্জিনের শব্দ শুনে দূরে থাকা চোরাকারবারিরা সতর্ক হয়ে যায়। তারা ঘোড়ায় চড়ে, হাতে বন্দুক নিয়ে তাদের দিকে এগিয়ে আসে তাদের মেরে ফেলার জন্য। সবাই বিমানের ওপর উঠে পড়ে এবং ডানার সঙ্গে ঝুলে পড়ে, কারণ এই বিমানের নকশাই এমন ছিল যে ভেতরে বসার মতো কোনো জায়গা নেই। তারা একটি বিশাল বিমানকে কেটে ছোট একটি বিমান বানিয়েছিল। বিমানটি রানওয়ের ওপর দিয়ে এগোতে শুরু করে। পেছন থেকে চোরাকারবারিরা একের পর এক গুলি চালাতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় কারোর গায়ে একটি গুলিও লাগে না। এরপর রানওয়ে শেষ হয়ে যায়। চোরাকারবারিরা মনে করে সবাই নিশ্চয়ই মারা গেছে,
কিন্তু ঠিক সেই মুহূর্তেই তাদের ফিনিক্স গভীর খাদ পার হয়ে আকাশে উঠে যায়। বিমানটি আকাশে উঠতেই সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। এত সপ্তাহ কঠোর পরিশ্রম অবশেষে সফল হয়। এইভাবেই তারা মৃত্যুর মুখ থেকে, সেই ভয়ঙ্কর মরুভূমি থেকে, যেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব, সফলভাবে পালাতে সক্ষম হয়। শেষে আমাদের দেখানো হয় তাদের সবার ছবি। সবাই নিজ নিজ পরিবার নিয়ে সুখে রয়েছে, নিজেদের কাজে ব্যস্ত এবং সন্তুষ্ট। ফ্র্যাঙ্ক ও তার কো পাইলট মিলে নিজেদের একটি এয়ারলাইন্স কোম্পানি খুলে ফেলে, যার নাম রাখে ফিনিক্স। আর এলিটের একটি ছবি ছাপা হয় একটি ম্যাগাজিনে। ছবিটির নিচে প্রশ্নবোধক চিহ্নসহ লেখা থাকে, নাসার নতুন আশা। এর অর্থ সে এখন নাসার জন্য কাজ করছে। আর এভাবেই এই সিনেমার গল্পের শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, আর এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।